আমার আম্মা বলতেছে কি, কোনো কথা না, আগে পরে কোনো কথা না। অনেকের বাচ্চা তো 3 মাসে নষ্ট হয়ে যায়, দেখ তোরটা নষ্ট হয়ে যায় কিনা। তো তখন আমি এরকম 2 সাইডে বেড ধরে দাঁড়ায় আছি। পরে বুঝতে পারছি ওখানে লাশ রাখা ও বেডের সামনে, সন্ধ্যার দিকে। আসার পর থেকে আমি একদম চুপচাপ, কোনো কথা বলি না। তো আমার আব্বা নাকি বলতো যে আমার মেয়েটা বোবা হয়ে গেছে, তোমরা কখনো যদি সরকারি চাকরি করো পুলিশের চাকরি করবে না। সরি টু সে, এটা বাবা বলেছে, ডিউ সে রেসপেক্ট। নিজে পুলিশ ছিল এবং হ্যাঁ, আমার শুধু তখন একটা জিনিসই মনে হয়েছে যে কি হবে এখন আমাদের। বাসায় যখন আসতাম আমার কাছে মনে হতো কি আমি দুনিয়ার সব থেকে বড় ভুল করছি এটা। এমন কোনো রাত নাই যে ভাই আমি কান্না করি নাই। এই গল্পের কখনো না কখনো আপনি নিজেকে খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন সবসময়ের মতো এই প্রার্থনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। যারা আমাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে চান, আপনারা জানেন যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠান নির্মাণ করে, সবই মূলত স্টোরি বেস। একটা হচ্ছে লাইফ, LIFE, যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন। আরেকটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং আরেকটি হচ্ছে ওয়ানটা আমাদের খুব রিসেন্টলি শুরু হয়েছে, শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক। এবং আরও একটি হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, আমি বলবো আপন ঠিকানা। এছাড়াও আমাদের আরও একটি অনুষ্ঠান রয়েছে প্রবাসীর অন্তর্কথা, সেটা আমরা শুধুমাত্র দেশের বাইরে যারা প্রবাসী জীবন কাটাচ্ছেন, কাটিয়ে ছুটিতে এসছেন, বাংলাদেশে অবস্থান করছেন, তো এরকম মানুষদেরকে নিয়ে আমরা তাদের গল্পগুলো তুলে ধরি। সো যে কোনো অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 09639887777, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। এছাড়া আপনি চাইলে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। ভিডিওর কোনাতে দুটোই দেওয়া আছে, নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, আপনারা দেখে নেবেন। আপনার নামটা একটু বলেন প্রথম। জি, আমার নাম হচ্ছে নুরুন্নাহার শিমুল। শিমুলের বয়স কত? 38। জন্ম জেলা কোথায়? জন্ম আমার হচ্ছে সাতক্ষীরাতে, বাট আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। আমার বাবা সরকারি চাকরি করতো, সেই সুবাদে হচ্ছে বিভিন্ন জায়গায় থাকা, এবং সেজন্য হচ্ছে আমার জন্ম সাতক্ষীরাতে। আমরা হচ্ছি 4 ভাই বোন। আমি হচ্ছে ভাই বোনের মধ্যে মেজো। আমি খুব দুরন্ত টাইপের ছিলাম, কথাবার্তা বেশি বলতাম, তারপরে চটপটা ছিলাম। বাট আস্তে আস্তে সেটা হচ্ছে 5 বছর বয়সে এসে চেঞ্জ হয়ে যায়। তো আমার যখন 6 মাস বয়স, তখন আমার বাবা হচ্ছে পোস্টিং হয়ে আসে সাতক্ষীরা কালীগঞ্জ থানায়। জি। তো তখন ওই বাসা যে ভাড়া নেয় বাড়িওয়ালি, উনি আমাকে দেখে হচ্ছে কোলে করে নিয়ে যায়। দেখতেছে যে মা একা পারতেছে না 2টা বাচ্চা নিয়ে, 1.5 বছরের ছোট বড়, উনি কোলে করে নিয়ে যায়। ওই কোলে করে নিয়ে যাওয়ার পর থেকে 5 বছর আমি হচ্ছে বড় হয়েছে ওনার কাছে। এই কোলে করে নিয়ে যাওয়ার দিয়ে যায়নি? না, দিয়ে গেছে। মানে এতই ভালোবেসে ফেলেছে যে হ্যাঁ, আপনাকে সবসময় কোলে তুলে আমাকে আসে। সব আচ্ছা। সময় কোলে করে রাখতো। বাড়িওয়ালের হচ্ছে ওনার 2 ছেলে মেয়ে। ছেলে আর মেয়ে তখন দুজনই হচ্ছে কলেজে পড়ে। আর ওনার মেয়ের নাম ছিল হচ্ছে আনোয়ারা, আমি ডাকতাম হচ্ছে আনো। 5 বছর পর্যন্ত আমার আব্বার যতবার পোস্টিং হয়েছে, আমার আব্বা পোস্টিং ক্যান্সেল করছে। ক্যান্সেল শুধুমাত্র আপনি এখানে আমার জন্য। ওকে। পোস্টিং এর কথা শুরু হলে আমি সিক হয়ে যেতাম। তো আব্বা জানে যে ওখান থেকে নিয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাব। তো 5 বছর পরে যে পোস্টিংটা হলো ওটা আব্বার ক্যান্সেল করতে পারেনি। আব্বা তখন ট্রান্সফার হয়ে বরিশাল পিরোজপুর, যেটা পিরোজপুরে আসলো। তো কিসের জব আসার করতো আপনার বাবা? পুলিশের চাকরি করতাম। ট্রাকে যখন আব্বা সবকিছু তুললো, আমাকে আব্বা কোলে নিছে। উনি তখন চিৎকার করে কান্না করতেন। আপনার মেমোরিতে আছে এটা? হ্যাঁ, এটা আমার খুব মনে আছে। ওই বাসা থেকে মাটির রাস্তা ছিল কতখানি, তো ট্রাক যতক্ষণ মাটির রাস্তা দিয়ে আসেনি অতক্ষণ পর্যন্ত কান্না করতে করতে ট্রাকের পিছনে আসছে। আমি এত কথা বলতাম ছোটবেলায়, ওদিন নাকি আমি কোনো কান্না করিনি। আসার পর থেকে আমি একদম চুপচাপ, কোনো কথা বলি না। তো আমার আব্বা নাকি বলতো যে আমার মেয়েটা বোবা হয়ে গেছে। অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, ইন্ট্রোভার্ট মানে একদম এক্সট্রিম লেভেলের ইন্ট্রোভার্ট। একটা সময় পরে কি হলো, আমার ছোট চাচার সাথে হচ্ছে ওই যে আমার যে বড় আম্মার কথা বললাম, ওনার যে মেয়ে ছিল, আনা আপা বলতাম, ওনার বিয়ে হলো। তারপরে পিরোজপুরে 5 বছর, এর মধ্যে ওনারা বেশ কয়েকবার আসছে, আমরা বেশ কয়েকবার গিয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই যে আগের যে একটা আমি কথা বলতাম, মিশতাম, ওই জিনিসটা আমার মধ্যে ছিল না। তো এরপর থেকে হচ্ছে পড়াশোনা শুরু হলো। তো আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো না হলেও আবার খুব বেশি খারাপ স্টুডেন্টও ছিলাম না। কেন যেন ছোটবেলা থেকে মনে হতো কি বড় বোন আদরটা বেশি পাচ্ছে, আমি কম পাচ্ছি, সবকিছু থেকে আমি বঞ্চিত হচ্ছি। ক্লাস 3 কি 4 এ যখন পড়ি, তখন হচ্ছে পিরোজপুর শিশু একাডেমিতে হাতের লেখায় আমি সেকেন্ড হই তখন। সেকেন্ড পুরস্কার পেয়ে আসলাম, অনেকগুলা বই, তারপর হচ্ছে কলম, তারপরে হয়তো আরো কিছু ছিল সাথে। ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়ছি। তো 5 এর অর্ধেক বছর তখন আমরা গোপালগঞ্জ
চলে আসছি গোপালগঞ্জ, ওখানে 3 বছর ছিলাম। তো 98-এ যে বন্যাটা হলো, ওই বন্যার সময় হচ্ছে আমার স্কলারশিপ দেওয়ার কথা ছিল, তো 5-এ তখন দিতে পারিনি। 2001 সালে আমরা ঢাকায় আসি, 8-এর মাঝামাঝি সময়টাতে। আমি আমার বড় বোন যেহেতু পিঠাপিঠি ছিলাম, পড়াশোনা করছি একই সাথে একই ক্লাসে। তো ভর্তি করায় দেয়, তো ওখানে হচ্ছে আমি 8-এর সেকেন্ড টার্ম পরীক্ষা দিই। সেকেন্ড টার্ম পরীক্ষাতে রেজাল্ট মাশাআল্লাহ ভালো হয়। তো আমাদের বিজ্ঞান স্যার ছিল লিটন স্যার, একটা বেত নিয়ে সবসময় ঢুকতো বিজ্ঞান ক্লাস নিতে গেলে। স্যারের ইয়াটাই ছিল যে আমি আজকে ক্লাসে আসছি মানে সবাইকে একটা হলেও পিটুনি খাইতে হবে। পিটুনি খেতে হবে। হ্যাঁ, তো এসে বলতো 1টা পৃষ্ঠা বা 2টা পৃষ্ঠা এরকম পড়া দিচ্ছি, এটা পড়ো, এখান থেকে শর্ট কোশ্চেন ধরবো। হুম। তো এরকম ধরতো, সবাই মার খেত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কখনো স্যারের কাছে মার খাই না। আমি 1 পৃষ্ঠা হলে পড়লো, একটা প্রশ্ন করলো, আমি আনসার দিতে পারতাম। তো এইটা যখন স্কলারশিপে রেজিস্ট্রেশন হবে, তখন হচ্ছে স্যার আমাকে বলছে কি, শিমুল তোমার রেজাল্ট তো ভালো, তুমি স্কলারশিপটা রেজিস্ট্রেশন করো। তো আমি বলছি ঠিক আছে স্যার, আমি বাসায় কথা বলবো। তো বাসায় কথা বলবো বলার পরে বাসায় এসে যখন বলছি, তো আব্বা মা বলছে দরকার নাই, বছরের মাঝখানে আসছো, ভালো করে পড়াশোনা করতে পারো না। তো আমি স্যারকে যে কথা বলছি, তো স্যার কি করছে, যেহেতু তুমি রেজিস্ট্রেশন লাস্ট ডেট, ওদিন আমাকে বলতেছে কি চলো তোমার বাসায় যাবো। এসে মাকে বলতেছে যে ভাবি পারবেও, আমি সে আত্মবিশ্বাস আছে দেখে হচ্ছে ওকে আমি রেজিস্ট্রেশন করানোর কথা বলতেছি। ওদিন থেকে নিয়ত করছে হ্যাঁ আমার স্কলারশিপ পেতে হবে। বৃত্তি পরীক্ষা দিলাম, দেওয়া শেষ। এই যে পুরো পরীক্ষাটা আমি দিলাম, এই পরীক্ষার মধ্যে কিন্তু আমার আব্বা আম্মা একবারও জিজ্ঞাসা করে নাই যে পরীক্ষা কেমন হচ্ছে। আমার আব্বা কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। আমাদেরকে নিয়ে বসতো, নিজে হাতে পড়াইতো, পড়াশোনার জন্য টিচার লাগবে, কি লাগবে, এ লাগবে, সবকিছু। কিন্তু আপনার ব্যাপারে উদাসীন। হ্যাঁ, আমার ব্যাপারে উদাসীন, এটা ইচ্ছাকৃতভাবে করতো নাকি হয়ে যেত এটা আমি ভেবে বলতে পারবো না। আমার বড় বোন হচ্ছে ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দিবে, তখন আমরা পিরোজপুরে। তো ওই সময় হচ্ছে ও আমার থেকে 1 ক্লাস উপরে ছিল, পরে সামহাও আবার একসাথে হয়ে গেছি আমরা। ওর বৃত্তি পরীক্ষার সময় আমার আব্বা যখন সরকারি চাকরি করতো, 15 দিন ছুটি নিয়ে নিয়েছিল আব্বা। আমার ছোট চাচা নরসিংদী পলাশ সার কারখানায় কেমিস্ট ছিল, চাচা নরসিংদী থেকে চলে গেছে পিরোজপুরে। মানে বড়জনের জন্য এই পরিমাণ অ্যাটেনশন, হ্যাঁ, সেটা ঠিক রিভার্স ছিল এবার ওনার জন্য। আমার জন্য সেটা পরে আমার বোন বলছে, বলে তুই তো অনেক ভদ্র ছিলি, পড়াশোনা করতি, এই জন্য তোর খেয়াল রাখতো না। আমি তো অনেক ডান পিঠে তাই হয় ছিলাম, নাকি? এত বেশি তো হওয়ার। পড়াশোনা কোনো আগ্রহ ছিল না, এই জন্য আব্বা আমাকে গার্ড দিয়ে দিয়ে রাখতো যাতে করে আমি একটু পড়াশোনা করি। তুই তো এমনি করিস। হ্যাঁ, এই জিনিসগুলো আমি জাস্ট আমার আক্ষেপ থেকে বলতেছি, বাট আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। পরীক্ষা শেষ যখন, ওদিন রাতে আব্বা এসে বলতেছে পরীক্ষা তো দিছো, পাবা কি বৃত্তি? তো আমি বলছি আব্বা যদি একজনও পায় আমি পাবো। ওকে। আব্বা গোপালগঞ্জ থেকে যখন ঢাকায় আসছে, আব্বা হঠাৎ করে চাকরি ছেড়ে চলে আসছে। আসার পরে পেনশনের টাকাটা নিয়ে আব্বা চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় বিজনেস করার। যেহেতু গভর্নমেন্ট জব করছে, তার বিজনেসের কোনো অভিজ্ঞতা নাই, তার ব্যবসার কোনো অভিজ্ঞতা সো নাই। এটা ক্লাস 8-এ থাকা অবস্থায় আপনার বাবা পেনশনে চলে আসে। হ্যাঁ, আব্বা রিটায়ারমেন্টে চলে আসে। ওকে, পজিশন কি ছিল? আব্বা ছিল হচ্ছে সাব ইন্সপেক্টর। লাস্টে আবার পোস্টিং হয় ঢাকাতে। তারপর বলে কিনা আমি ঢাকায় পোস্টিং নিয়ে এই জব নিয়ে আমি যাব না। আমার জায়গা থেকে, আমার ইথিক্সের জায়গা থেকে আমি ঠিক থাকতে পারবো না। সেটা আমি যেহেতু করতে পারবো না, আমি চাকরি ছেড়ে দিব। অনেক বেশি honest ছিলেন। অনেস্ট ছিল, এবং আমাদেরকেও বলে গেছে তোমরা কখনো যদি সরকারি চাকরি করো, পুলিশের চাকরি করবে না। সরি টু সে, এটা বাবা বলেছে। ডিউ সে রেসপেক্ট। নিজে পুলিশ ছিল এবং ইভেন আমার আব্বা পেনশন টেনশন সবকিছু বিক্রি করে চলে আসছে। তারপরে ঢাকায় এসে বিভিন্ন রকম ব্যবসা শুরু করার চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারে না আব্বা। পরীক্ষার রেজাল্ট যেদিন দিল, ওই হচ্ছে আমার বোন আবার স্কুলে যায়নি, আমি স্কুলে গেছি। আমি জানতাম না দিন রেজাল্ট দিবে। তো লিটন স্যার কি করছে, খাতা রেজিস্টার খাতা নিয়ে প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে নাম্বার সহ বলতেছে নুরুন নাহার বাংলায় এত, ইংলিশে এত, ম্যাথে এত। তো আমার ক্লাসে এসেও বলছে, সবাই আমার দিকে তাকাচ্ছে, কিন্তু স্যারের ভয়ে কিছু বলতেছে না। দেখে আমিও চুপচাপ, আমি কিছু বলতেছি না, আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, আমি চুপচাপ শুনে বসে আছি। তো স্যার কি করছে, সব বলে টলে অফিস রুমে গিয়ে, আমাদের বাসায় তখন TNT ফোন ছিল, ল্যান্ড ফোনে, স্যার ফোন করছে। ফোনটা ধরছে আমার বড় বোন। বড় বোন যখন শুনছে, ও খুশিতে বাসার কাপড় পরে স্কুলে চলে আসছে। এসে আমাকে বলতেছে কি তুই কি ক্লাসের মধ্যে বসে আছিস, তুই এত সুন্দর রেজাল্ট করে? আমি হলে তো মাঠে গিয়ে দৌড়াতাম, বলে আমাকে টেনে নিয়ে গেছে। কারণ আমার মধ্যে তো ওই জিনিসটা নাই যে আমি ভালো কিছু করতেছি সেটা আসলেই কি ভালো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এই অ্যাপ্রিসিয়েশন মানুষের জীবনে খুব Right. জরুরি। অ্যাপ্রিসিয়েশনটা ফ্যামিলি থেকে ছিল না, না বলেই ওনার কিন্তু এই কনফিউজ মুভমেন্ট। জি। তারপরে তো আব্বা খুশি, আমাকে চেন কিনে দিল। তারপরে হচ্ছে সবাইকে পুরান ঢাকা থেকে মিষ্টি এনে, আমি তখন ক্যান্টনমেন্টে, আমি ঢাকায় এসে ক্যান্টনমেন্টে এসে ওখানেই এখন আছে। আব্বা তখন হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুরে 2টা কাপড়ের দোকান নিছে ওকে। ব্যবসার জন্য। তো ওখানেও
ভালো করতে পারিনি। ক্লাস 9 এ যখন স্যার আমাকে জোর করে দেওয়া হলো সায়েন্স, আমি নিব না। না স্যার আমি পারব না। 9 এ চলতেছে ভালোভাবে কিন্তু আমি কথা বলতাম না। স্কুলেও কথা বলতাম না, বাসায়ও কথা বলতাম না। ওই যে ইন্ট্রোভার্ট টাইপের যেটা রয়ে গেছে, বাইরে গিয়েও কথা বলতাম না। আমার যে টিচার পড়াইতো ওনার নাম ছিল মনা ভাই। তো মনা ভাই হচ্ছে আমাকে আর আমার বড় বোনকে একসাথে পড়াতো। আমার বড় বোন ছিল আর্টস, আমার ছিল সায়েন্স। তো মনা ভাই তখন রাগ হয়ে একদিন বাসা থেকে চলেই গেছে যে, আঙ্কেল আমি খালু আপনার মেয়েকে আমি পড়াবো না, তুমি কথা বলে না, ওকে আমি পড়াবো না, এরকম টাইপের ছিলাম। বলতাম না, আমার কথা হচ্ছে আমি যেটা পারতেছি আমি লিখে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি আমি লিখে লিখে দিচ্ছি, কিন্তু আমি আবার আপনাকে বোঝাবো কেন? 9 গেল, ক্লাস 10 এ আমি যখন প্রি-টেস্ট পরীক্ষার সময় হচ্ছে আমার টনসিল ইনফেকশন হলো, এটা ছোটবেলা থেকেই ছিল। ইমিডিয়েটলি অপারেশন করাইলো। করানোর পর তখন আমাকে ডাক্তার আব্বাকে বলে দিছে যে টানা 1 বছর কিন্তু ওর এরকম জ্বর, ঠান্ডা, কাশি থাকবে এবং সারাক্ষণ ঘুমাবে। আব্বা বলছে কি, তাহলে তুমি এবার ম্যাট্রিক পরীক্ষাটা দিও না। তো আমি বলছি, না আব্বা আমি দেই, কারণ আমি কোনো ইয়ার গ্যাপ দিব না। যাই হোক পরীক্ষা দিলাম, কিন্তু পরীক্ষা দিছি পরে হচ্ছে আমি ঘুমায় ঘুমায় পরীক্ষা দিছি এরকম টাইপের। তারপর আলহামদুলিল্লাহ যেটা করছে রেজাল্ট মোটামুটি ভালোই, খারাপ না। এরপরে ভর্তি হলাম ইন্টারে শাহিনে। ইন্টারে আমি চেঞ্জ করে ফেলছি, সায়েন্স থেকে কমার্সে চলে আসছি। তো ইন দ্য মিন টাইম আব্বার যে ব্যবসা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। যেহেতু উনি ব্যবসায়ী ছিলেন না, অভিজ্ঞতা ছিল না। ম্যাট্রিক পরীক্ষার পরে আমি হচ্ছে এয়ারফোর্সের যে মহিলা কল্যাণ সমিতি, ওখানে 9 মাসের ট্রেনিং করি কাটিং এর উপরে। এরপর থেকে বাসায় বসে মেশিনে জামা কাপড় সেলাই করতাম, নিজেরটা করতাম। আশেপাশে মানুষ অর্ডার কাজ দিতে ভালো হতো দেখে আমার ওই টাকা দিয়ে আমি যে চলতাম। আমার তখন কিন্তু আব্বার অ্যাবিলিটি আছে, বাট আমি চাইতাম না। যতটুকু থাকে ওটা দিয়ে আমি পূরণ করতাম। কি লক্ষ্মী একটা মেয়ে না, মানে গ্রাম আমাদের ফ্যামিলিতে কিন্তু এটাই বলে যে, থাকে না যে মা বলে খুব শখ করে যে আমার মেয়েটা খুব লক্ষ্মী। ওনার গল্প শুনে মনে হচ্ছে যে তখন পর্যন্ত উনি খুবই লক্ষ্মী একটা মেয়ে, কোনো প্যারা নাই, মানে বাপ মায়ের কোনো প্যারা নাই। আমার প্যারা পাইনি ভাই। আমার আম্মা আমাকে বলতো যে তোকে মনে হয় আমি কখনো হাত ধরে লেখা শিখাইনি। যে তার বাচ্চা কাচ্চা আছে তারা রিলেট করতে পারবেন, এছাড়া পারবেন না। ইন্টার সেকেন্ড ইয়ারে যখন, তখন হচ্ছে আব্বা ব্যবসায় বড় সড়ো একটা লস হইলো। বাসায় বসা, আব্বার ভেতর চিন্তা, সারাক্ষণ শুধু চিন্তা করি, দুশ্চিন্তা কম করে চিন্তা করি বেশি আমি। তো আমি চিন্তা করতাম আব্বার কি হয়েছে কি হয়েছে। তো পরে আস্তে আস্তে আম্মা থেকে শুনতাম একটু একটু। 6 সালে যখন ইন্টার পরীক্ষা দিব, তার 2-3 মাস আগে থেকে আমাদের ফিনান্সিয়াল অবস্থা মোটামুটি খারাপ বলাই যায়। 5 বছরে কিচ্ছু করতে পারিনি, বরং যে ক্যাশ টাকা ছিল সেগুলা হচ্ছে আব্বার সব লস করছে। লস। ভাইরা কি আপনাদের ছোট ছিল? সবার ছোট, 3 বোনের ছোট ভাই। সবাই পড়াশোনা করছে? সবাই পড়াশোনা করছে একসাথে। তার আগ পর্যন্ত আমরা কখনো দেখিনি যে আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা। আমার আব্বা আমাদেরকে মানে ওই যে মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে পড়লে পিঁপড়ে খাবে, এরকম করে বড় করছে। দায়িত্ববোধটা আসলে কিন্তু আল্লাহ সবার মধ্যে দেন না। ইন্টার পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হলো। আমার বোনও তখন ভালো করছে, ওরা আমি একসাথে পরীক্ষা দিছি। ইন্টার পরীক্ষার পরে হচ্ছে সব ফ্রেন্ডরা ভার্সিটি কোচিং এ ভর্তি হবে। তো আমি তখন বুঝতে পারতেছি না যে আমি সামনে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কি পারবো না। হঠাৎ করে আমাদের ফ্যামিলির অবস্থাটা এরকম আস্তে আস্তে করে ডিভাইড হয়ে যাচ্ছে। অন্যান্য ফ্রেন্ডরা সবাই কোচিং এ ভর্তি হচ্ছে, আমাকে স্যার বলতেছে, আমি ভর্তি হইনি। তো স্যার বাসায় ল্যান্ড ফোনে ফোন করছে, আব্বাকে বলছে যে আঙ্কেল এরকম শিমুল তো ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ রেজাল্ট ভালো মোটামুটি করছে, ওকে একটা ভার্সিটি কোচিং এ ভর্তি করে দেন, আমার রেফারেন্স আমি ভর্তি করে দিচ্ছি, হয়তো ভালো কোথাও চান্স পাবে। তো আব্বা বলে কি যে ওকে জিজ্ঞাসা করেন ও কি বলে। আমি বলছি না আব্বা আমি ভর্তি হব না, কারণ আমার তখন মাথায় কাজ করতেছে আমার কিছুটা করতে হবে। আমি যদি ভার্সিটি কোচিং এ ভর্তি হই আমি তো সেই কাজটা করতে পারবো না। আমার এখন আছে যে আমি টিউশনই করব। ওই যে আমার স্যার ছিল আমাকে দিয়ে যে স্কলারশিপ দেওয়া হলো ক্লাস 8 এ, ওই স্যার একটা কিন্ডারগার্টেন স্কুল ওপেন করছে। আমাকে বলছে শিমুল তুমি ওখানে জয়েন করো তোমার পরীক্ষার পরে। পরীক্ষা দিয়ে পরের দিনকে ওই স্কুলে আমি জয়েন করছি। কি হিসেবে? টিচার হিসেবে? 700 টাকা বেতন 2006 সালে। তারপর হচ্ছে এই ব্যাপারটা কোচিং এ ভর্তি হয়নি। 2006 সালে 700 টাকা বেতন? হ্যাঁ, কিন্ডারগার্টেন স্কুল। 2006 সালে আমি রিলেট করতে পারি। 2006 সালে আমার রেডিও টুডেতে জয়েন। সো আমি 10,000 টাকা স্যালারি পাইতাম। স্কুলগুলোতে তো এমনিতেও ভাই বেতন কম। এক্স্যাক্টলি। কেজি স্কুল যেগুলো। 10,000 টাকা তখন আমার কাছে অনেক টাকা, বাই দ্য ওয়ে। কারণ আমি তখন 1,500 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে চলতাম, ইউনিভার্সিটির হলে থাকতাম আর কি। সো 10,000 টাকা পাওয়ার পরে মনে হয়েছিল আমি এত টাকা দিয়ে কি করবো। সো আমি আপনাকে রিলেট করার চেষ্টা করছি আসলে 600-700 টাকা তখন কত টাকা? জি। কেজি স্কুল তো এমনিতে এখনো তো কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বেতন খুব একটা বেশি না। তো সেই হিসেবে তখন 700 টাকা। প্রথম মাসে আমি যে কয়দিন কাজ করলাম 300 টাকা স্যালারি পাইছি। 300 টাকা মাইনাস হয়েছে প্লাস হয়েছে 300 টাকা। প্রথম মাসে যে কয়দিন কাজ করছে ওই কয়দিনের টাকা। ওই টাকাটা এনে মার কাছে দিছি, মা খুব খুশি। আমার মেয়ের জীবনের প্রথম ইনকাম। আব্বা কেন যেন খুশি হয়নি, কারণ আব্বার ভিতরে ওই চিন্তা, সংসারের চিন্তা ভিতরে তার। সবাই ভর্তি হয়ে যাচ্ছে, সবার পড়াশোনা হয়ে যাচ্ছে, কোথাও ভর্তি হয়ে নাই।
তারপরে কি করলাম, একদম লাস্টে এসে কোথাও কোনো কিছু না করে আমার বোন ভর্তি হলো তিতুমিরে, আর আমি কোথাও কিছু না করতে পেরে, কোথাও কোনো চান্স, পরীক্ষা দিনে কোথায় চান্স পাবো না পেরে, লাস্টে আমি ভর্তি হলাম তেজগাঁ কলেজে ম্যানেজমেন্টে। তো ওই টাকাটাও হচ্ছে আমার খালাতো ভাই দিছিল, ভর্তির ফি যেটা। তখন আব্বার অবস্থা খুবই খারাপ, আব্বা তখন আস্তে আস্তে করে অসুস্থ হচ্ছে। আমি স্কুলে জব করতেছি, প্লাস হচ্ছে স্কুলের পাশে কয়েকটা টিউশনি নিলাম। 12টা 1টা পর্যন্ত ক্লাস করার পরে আমি যদি ওখান থেকে বাসায় আসি, আমার যাওয়া আসা 5 টাকা 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। তখন সিঙ্গারা বোধহয় 3 টাকা করে ছিল। স্কুল 12টা 1টার সময় যখন ছুটি হতো, 2টা সিঙ্গারা কি স্কুলের বারান্দায় বসে থাকতাম, 3টা 4টার দিকে 2টা স্টুডেন্টকে পড়াইতাম। মানে তখন মোটামুটি আমার 4-5টা স্টুডেন্ট হয়ে গেছে। সারাদিন ঘুরে ঘুরে ওদেরকে পড়াইতাম, একবারে সন্ধ্যাবেলা বাসায় আসতাম। যদি স্টুডেন্টদের পড়াইতে গেলে নাস্তা দিত, সেটা খেতাম, খুবই স্বাভাবিক। এই নাস্তাটা কিন্তু আপনারা যারা দেন রেগুলার দিবেন প্লিজ। মাঝে মাঝে বন্ধ করলে এটা খুবই ব্রেনের ওপরে চাপ পড়ে এবং এটা আপনার বাচ্চার জন্যই ক্ষতিকর। আমি না, টিউশনি আমি করেছি তো আমি জানি। আমি এই কথাটা ভাই হাসতে হাসতে বলতেছি, কিন্তু দিস ইজ আমি দ্য সিচুয়েশন। আপনাকে আমি রিলেট করতে পারি, আমি ইউনিভার্সিটি টিউশনি করেছি তো আমি রিলেট করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এমনও হতো যে পড়াচ্ছি কিন্তু খেয়াল আছে কখন নাস্তাটা আসবে, নাস্তাটা আসবে। এবং এটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট না হলেও এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার বাসায় যদি কোনো টিচার এরকম থাকে তার প্রতি আপনারা এই কনসেন্ট্রেশনটা দিবেন এবং এটা খুব জরুরি। শুধুমাত্র এই মানে খাওয়া না, মাঝে মাঝে তাকে বোনাস দিয়ে দিন, মাঝে মাঝে তাকে ভালো কিছু গিফট করেন। হ্যাঁ, এটাতে আপনার সন্তান হেলদি থাকবে এবং ডেফিনেটলি ইটস আ কাইন্ড অফ সাদাকা আমি মনে করি। জি, তারপরে হচ্ছে ওই স্কুলটা আমার বাসা থেকে একটু পেছন দিকে ছিল। এর মধ্যে আবার আমার এলাকার আরেকটা ভালো স্কুল থেকে একটা অফার আসলো আপনি ম্যানেজমেন্টে ভর্তি হন? ম্যানেজমেন্টে। ওকে, ফাইন। তখনও আমি কিন্তু ভর্তি হইনি, এটা ভর্তি হওয়ার আগের কথা, রেজাল্টের পরে যখন স্কুল চেঞ্জ করলাম ওখানে চাকরি হয়ে গেল। ওখানে তখন 1200 টাকা বেতন। খুব একটা কলেজে আমি যেতাম না, তখন ওই যে অনার্সে ভর্তি হলাম তেজগাঁ কলেজে। তখন স্কুল বাসা থেকে একদম কাছে, স্কুলে যেতাম। স্কুল থেকে এসে গোসল করতে করতে 4 জন স্টুডেন্ট 4-5 জন আসতো, ওদেরকে পড়ানো শেষ করতে করতে আমি আবার খেতাম। ওদের পড়া শেষ করায় আমি আবার রেডি হয়ে ওদের সাথে বের হয়ে যেতাম। সব শেষ করে বাসায় আসতে আমার 8টা থেকে 9টা বাজতো। ওই সময়টাতে আমার আব্বা টোটালি অসুস্থ, বেডরিডেন মানে বিছানায় পড়া। একদম। আব্বার যেটা ছিল লিভার সিরোসিস। ইন দ্য মিন টাইম আব্বাকে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, কেউ বলতো না যে আপনার লিভারের এই কন্ডিশন। 7 সালের থেকে আব্বাকে মাসে একবার হইলেও হাসপাতালে ভর্তি করতে হতে, কারণ যখন তখন আব্বার প্রচন্ড ব্যথা উঠতো, পেট ফুলে যেত, ব্যথা সহ্য করতে না পেরে মুখের মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করতো একা একা। আশেপাশের বাসার মানুষজন দেখতো আব্বা কিভাবে চিৎকার করতেছে, সে অসহায়ত্ব, বাবাদের অসহায়ত্ব সহ্য করা যায় না। দেখা যায় না। তখন পুরো সংসারটা চলতে হচ্ছে, মানে ওই কয় টাকা আমি যে পাচ্ছি ওটা দিয়ে, প্লাস ওটার মধ্যে আব্বার মেডিসিন, বাকি ভাই বোনের পড়াশোনা। আর তখন আমার বড় বোন আবার কয়েকটা নিল, টিউশনি নিল। খরচ বেশি হবে দেখে বাসার 5 তলা থেকে নিচতলায় আসলাম। নিচতলা বাসাটা ছোট। এই করে করে 2007 গেল, 8 গেল, 9 সাল। পেট ফুলে যেত, চিৎকার করে সারা রাত কান্না করতো, রাতে আমরা ঘুমাতে পারতাম না, আব্বাকে নিয়ে বসে থাকতাম। মানে এরকম একটা অবস্থা। সো এমনিতে ফিনান্সিয়াল কন্ডিশন তখন খারাপ। তারপরে হচ্ছে ওই 3 বছর আব্বা ট্রিটমেন্ট করাতে গিয়ে মানে আমার আম্মার স্বর্ণ পর্যন্ত বিক্রি করে দিছে, কিছু নাই, উল্টারও লোন হয়েছে মানুষের কাছ থেকে। আমাদের এলাকায় এক আপা ছিল খ্রিস্টান, উনি ম্যাটারনিটির ডক্টর ছিল, ম্যাটারনিটি। তো আপা সব রিপোর্ট দেখে বলতেছে কি যে তোমরা তো একটু বড় হয়েছে, এখন তো বুঝো, যদিও বলা ঠিক না, তারপরে বলি বাবা তো খালুর পিছনে অনেক টাকা খরচ করছো, আর কোনো টাকা পয়সা তোমরা খরচ করো না। মানে দেয়ার ইজ নো হোপ। হ্যাঁ, বাবা বিছনায় পড়ে আছে এরকম ভাবে তো কেউ দেখতে পারে না। আমরা চেষ্টা করছি, ঠিক আছে দেখি কি হয়, দেখি কি হয়। তারপরে একজন বলল কি যে পিজিতে নিয়ে যাও। তো নিয়ে গেলাম পিজিতে আব্বাকে। আমার এক স্টুডেন্টের চাচা, উনি বলতেছে কি যে ম্যাডাম আপনি সারাদিন এত কষ্ট করে বাচ্চা পড়ান, স্কুলে চাকরি করেন, বিভিন্ন জায়গায় দৌড়াইয়া কয় টাকা বেতন পান, তার থেকে বেটার আপনি একটা জায়গায় আপনাকে জব দিয়ে আপনি ওই জবটা করেন, এই স্যালারিটা আরো বেশি পাবেন একটা জায়গায় জব করে। আমি তো একটা করতেছি, আমার বড় বোনকে দেন। বড় বোনের হচ্ছে 2009 সালের মে মাসে একটা জব হয়, এটা উত্তরাতে একটা ব্রোকারেজ হাউসে। উনি কি পড়াশোনা অবস্থায় জবে ঢুকে? পড়াশোনা অবস্থায় জবে ঢুকে। এর মাঝে ভাই আমি যখন স্কুলে জব করতাম, তখন আমি ইন্টারের পরে যখন অনার্সে ভর্তি হলাম, অনেক জায়গায় সিভি দিছি, বিভিন্ন অফিস থেকে কল আসতো, ইন্টারভিউতে যেতাম। তখন পর্যন্ত আপনার জীবনে কোনো মানুষ আসেনি মানে লাইক না, ইউ লুক বিউটিফুল, কেউ না কেউ তো পোক করার কথা? করছে ভাই, কিন্তু ওই সুযোগটা কোথায়? তখন চিন্তা শুধু মাথায় যে আমার ফ্যামিলি, বাবা অসুস্থ, ভাই বোনের পড়াশোনা, আমাদের পড়াশোনা, ফিউচারটা কি, ভবিষ্যৎটা কি করব। এই সেন্সটা কি পরিবারের অন্যান্য ভাই বোনদের মধ্যেও ছিল নাকি আপনি খুব বেশি? আমার মধ্যে তো বেশি ছিল।
একটা কথা বলি আপনাদেরকে, মানে ওনার গল্প শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকগুলো গাছ ওই একই জাতীয় গাছ চারপাশে আছে, কিন্তু একটা গাছ শক্তিশালী হয়ে গেছে অনেক বেশি। বোনের মে মাসের 1 তারিখে জবে জয়েন করলো, আমার আব্বাকে মে মাসের 2 তারিখে পিজি হাসপাতালে নিয়ে যায় আমি, আমার মা হুম। আর হচ্ছে আমার এক মামা নিয়ে আব্বাকে আউটডোরে দেখাইছে। দেখানোর পর আব্বাকে বলতেছে কি যে আপনাকে অ্যাডমিট হতে হবে। কি হয়েছে না হয়েছে কোনো কিছু বলেনি। তো আব্বাকে পিজিতে অ্যাডমিট করলো মে মাসের 2 তারিখে। তো প্রথম দিন যখন আব্বাকে ভর্তি করলাম পিজির এ ব্লক, বি ব্লক, সি ব্লক এরকম। আব্বার টেস্টের রিপোর্ট এক জায়গায় জমা দিতে হবে, এক জায়গায় টাকা জমা দিতে হবে। তো আমি একটা মেয়ে মানুষ, আমার তখন বয়স কত হবে, 19-20 এরকম। কিচ্ছু চিনি না, কিছু বুঝিও না। জাস্ট অন্ধের মতো ওই রিপোর্টগুলা নিয়ে, স্যাম্পলগুলা নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছি সকাল থেকে। এই সব কিছু করে বিকালবেলা যখন হচ্ছে আবার কিছু একটা নিয়ে যখন গেট দিয়ে বের হয়েছি, তখন মাথায় একটা চক্কর দিছে। তখন মনে পড়ছে আমি সারাদিন তো কিছু খাইনি আজকে। এর মধ্যে আমার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বই খাতা কিনতাম না। আমার 2টা ফ্রেন্ড ছিল, ওই 2 ফ্রেন্ড হচ্ছে আমাকে পরীক্ষার রুটিন দিলে আমাকে জানাইতো। 2 ফ্রেন্ডের যে কোনো একটা রুটিন দিছে, রুটিন পেয়ে আমি ওদের হেল্প নিয়ে নীলক্ষেতে গিয়ে পুরানো বই কিনতাম, একটা সাজেশন বুক কিনতাম। তো এইভাবে আগের দিন রাতে পরে পরীক্ষা দিতাম। তো আব্বা যখন হাসপাতালে ভর্তি পিজিতে, তখন হচ্ছে আমার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। আব্বা কিন্তু হেঁটে হেঁটে গিয়ে হচ্ছে হাসপাতালে ভর্তি হলো। কিন্তু প্রত্যেক দিন যেটা হতো, সকালবেলা হচ্ছে এক ঝাঁক ইন্টার্ন ডক্টর আসতো। সরি টু সে, আমি এখানে কাউকে ছোট করে বলছি না বা কাউকে মানে করেও বলছি না। আমার পরে যেটা বুঝতে পারছি, আমার আব্বার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এটা হয় যে ডাক্তারটা ছিল উনি একটু অল্প বয়স্ক করে, উনি এসে মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো যে তোমাদের কোনো রিলেটিভ বা কেউ ডাক্তার আছে? তা আমি বুঝি না, তখন বুঝতাম না কেন জিজ্ঞাসা করে। ওকে। পরে সেটা বুঝতে পারছি যে কেন জিজ্ঞাসা করে। আবার কোনো রিপোর্টের কথা জিজ্ঞাসা করলে তো স্যার কি সমস্যা, বলে এটা বুঝবা না তুমি। আর মা তো কথাই বলতো না, জিজ্ঞাসা করলেও বলতো কি এটা আপনি বুঝবেন না খালাম্মা। প্রত্যেক দিন সকালে আব্বার সকল টেস্ট চেঞ্জ, সকল ওষুধ চেঞ্জ। আবার সকাল থেকে শুরু হতো দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় ব্লাড দেওয়া, স্যাম্পল টেনে দিয়ে যেত, ওটা জমা দিতে হতো, টাকা জমা দিতে হতো। আবার সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে হতো। অনেক সময় এমনও হয়েছে যে রিপোর্ট জমা দিতে গেছি, স্যাম্পল নিয়ে গেছি, বুঝি নাই, সন্ধ্যা হয়ে গেছে, সারাক্ষণ দৌড়াচ্ছি, খাওয়া নাই দাওয়া নাই, আব্বার জন্য সারাক্ষণ দৌড়াচ্ছি। এরকম 2 সাইডে বেড ধরে দাঁড়ায় আছি। পরে বুঝতে পারছি ওখানে লাশ রাখা বেডের সামনে, সন্ধ্যার দিকে। তারপরে শুরু হলো আব্বাকে প্লাজমা দেওয়া। প্রথম 2-3টা প্লাজমা দিতে পারলাম, 4-5 জন ডোনার পেয়ে। এরপরে প্লাজমা কিনতে হতো। ঘন্টার পর ঘন্টা গিয়ে ব্লাড ব্যাংকে বসে আছি আব্বার প্লাজমার জন্য। প্লাজমা দিতে হবে, থাকতো না প্লাজমা দিলে। লিভার সিরোসিস পেশেন্ট যারা, ওদের শরীর থেকে প্লাজমাটা বোধহয় কমে যায়। তখন আব্বার হচ্ছে পেটে পানি জমতো, পেটে পানি জমতে কিছু খেতে পারতো না, ওরকম চিৎকার করে কান্নাকাটি করতো। তো একবার পেটে থেকে পানি বের করছে এর মধ্যে। এর মধ্যে আমি 3টা পরীক্ষা দিছি। রাতের বেলা আব্বা বেডে ঘুমাতো, মাঝখানে জায়গা, এই পাশে একটা বেড, ওই পাশে মানে ওই বেডে পেশেন্ট, নিচে পাটি বিছায় বা একটু চাদর টাদর বিছায়, মা একটু কোনোরকম কাঁথরে শুতো, আর আমি এই জায়গাটায় ওই ডিম আলো, যে আলোর মধ্যে বসে বসে রাতের বেলা একটু পড়তাম। পরে পরদিন সকালে যে পরীক্ষা দিতাম। এর মধ্যে আমার ছোট ভাইকে নিয়ে আসছি যে আমি একা আর পারতেছি না এভাবে দৌড়াদৌড়ি করে, আবার আমার পরীক্ষা শুরু হয়েছে, তুই একটু থাক। তো ও ছোট মানুষ, 6-এ পড়ে, 7-এ পড়ে। তারপরে মাশাআল্লাহ ভাই অনেক করছে। আমার বোন বলতেছে কি যে কালকে তো শুক্রবার, আমার অফিস বন্ধ, আমি হসপিটালে আসি, তুই জামা কাপড় সব নিয়ে বাসায় আয়, ওগুলো একটু ধোয়া লাগবে, ক্লিন করা লাগবে, আবার জামা কাপড়ও ধোয়া লাগবে। এর মাঝে আমি ভাই একদিনও বাসায় আসিনি। ও শুক্রবার দিন হচ্ছে গেছে, শুক্রবারে বাসায় আসছে, শুক্রবার সারাদিন, যে শুক্রবারের ভোর রাতটা শনিবার শুরু হবে, ওই সময় আব্বা প্রচন্ড অসুস্থ। আমার বোন হচ্ছে কাজিন টাজিন সবাইকে ফোন দিয়ে বলছে, আমার খালাতো ভাইটাই যারা আছে সবাইকে ফোন দিয়ে বলছে যে আব্বার এরকম খুবই খারাপ অবস্থা, আপনারা পারলে আসেন। তো সবাইকে বলছে কি আমাকে না বলতে। আমি আমার 2টা ভাই বোন নিয়ে একা বাসায়, আর কেউ নাই বাসায়। তো সামহাও বাড়ি থেকে আমার এক কাজিন, মামাতো বা খালাতো বোন হবে, আমার বোনকে ফোন করতে গিয়ে ভুল করে আমাকে, ও খবর পাইছে, খবর পেয়ে ভুল করে আমাকে ফোন করছে। আমাকে ফোন করে বলতেছে যে কিরে খালুর কি অবস্থা, খালু নাকি অনেক অসুস্থ। আমি বলছি কি বলেন? তো আমি সঙ্গে সঙ্গে আমার বোনকে ফোন দিছি। তখন হচ্ছে ফজরের আজান দিছে, ও দূরে চলে গেছে, বাট আমি শুনতে পাচ্ছি আব্বা যে চিৎকার করতেছে ব্যথায়। তো বলছে কি যে আব্বার শরীরটা একটু খারাপ, তো ব্যথা অনেক বেশি হচ্ছে, আব্বা খুব চিৎকার চেঁচামেচি করতেছে। তো আমি এখনই আসি, বলে কি এখন আসিস না, একটু ভোর হোক, তারপরে ওদেরকে, বাকি 2 ভাই বোনের কথা বলতেছে, ওদেরকে নিয়ে তারপর আসিস না। আমাকে আবার বলছে কি যে আব্বাকে আমরা বাড়ি নিয়ে যাবো। আব্বা বারবার করে বলতেছিল যে আমাকে গ্রামে নিয়ে চলে, আমি থাকবো না। তো বলছে কি যে আব্বার কয়েকটা কাপড় চোপড় নিয়ে আসিস, জামা কাপড় আমি একটা ব্যাগে করে জাস্ট কয়েকটা নিয়ে, তারপর আমার কোনো জামা কাপড় নেই, ওগুলো নিয়ে হচ্ছে আমি হসপিটালে গেছি। গিয়ে দেখি ভাই আব্বার মানে যে কন্ডিশন, আব্বার চিৎকার শুনে পুরুষ ওয়ার্ডের যত মানুষ ছিল সবাই ওখান থেকে বের হয়ে গেছে, কেউ থাকতে পারতেছে না, সবাই কান্না করতেছে আব্বার চিৎকার দেখে।
আব্বা শুধু বলতেছে যে ডাক্তারকে আপনাদের হাতে পায়ে ধরে আমার পেটের পানি বের করেন। পেট ফুলে এরকম হয়েছে, পেটে ব্যথায় চিৎকার করতেছে। তো ডাক্তার আমাদেরকে বলতেছে কি যে এখন আর বের করার কোনো অপশন নাই। তো আমরা বুঝতে পারলাম আব্বাকে আমরা বাড়িতে নিয়ে যাই। তখন আব্বার অক্সিজেন লাগতেছে, অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে, ফুল অক্সিজেন। তো বেডেই আছে। তো বলতেছে কি যে আপনারা যদি এখন গোপালগঞ্জ নিয়ে যান, অতখানি রাস্তা যেতে গিয়ে ওনার অক্সিজেন সাপোর্ট ফুল পাবে না, নিতে পারবেন না আপনারা। আত্মীয়-স্বজন সবাইকে আসতে বলেন। সবাই আসুক, এসে ওনাকে দেখুক। তারপরও মনের আশা ছাড়ি না যে আব্বা তো এরকম ব্যথায় কান্নাকাটি করে। তো ডাক্তার বারবার এসে বলতেছে আপনাদের সবাইকে আসতে পারেন, সবাইকে আসতে পারেন। সবাইকে বলছি, সবাই যে যেখান থেকে পারছে আসছে। স্যালাইন চলে না, তখনও ডাক্তার এসে এতগুলা টেস্ট লিখে দিয়ে গেছে। একটু পরে নার্স এসে ভেন খুঁজতেছে ব্লাড নিতে। পরে আমরা বলছি কি যে আপনারা যে ব্লাড নিবেন, যে মানুষটা স্যালাইন চলে না ব্লাড কিভাবে নেবেন? বিকাল হচ্ছে, আস্তে আস্তে করে আব্বার চিৎকার কমে যাচ্ছে আর দোয়া পড়তেছে, কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে। তো মাগরিবের সময়টা তখন আত্মীয়-স্বজন সবাই বলতেছে কি আমার বড় বোনকে যে যেহেতু তোমার আব্বা অনেক কষ্ট পাচ্ছে, তুমি যেহেতু বড়, তুমি একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যে যদি তুমি তাকে রাখতে চাও তো ভালোভাবে রেখে যাও, না হয় তোমার জিনিস তুমি তোমার কাছে ভালোভাবে সুস্থ ভালোভাবে নিয়ে যাও, এত কষ্ট দিও না। তো এরকম আব্বা এরকম শোয়া, আর মাথার কাছে আব্বার 2 হাত ধরে এরকম দাঁড়ানো, আব্বার দোয়া পড়তেছে। আমার মা পার কাছে বসা, ছোট ভাই বোন সবাই দাঁড়ানো, আমরা সবাই মুখে পানি দিচ্ছি। আর আমার বোন হচ্ছে বারান্দায় গিয়ে নামাজ পড়লো। নামাজটা পড়ে জাস্ট এসে দাঁড়াইছে আব্বার কাছে, ও এসে একটু মুখে পানি দিছে। ওই সময়টাই হচ্ছে আব্বা মারা গেল, ঠিক মাগরিবের সময়। তো আমি তখন হাত ধরাবে, তো সবাই কান্না করছে, আমি কান্না করিনি। কেন করিনি ভাই আমি জানি না। আমার শুধু তখন একটা জিনিসই মনে হয়েছে যে কি হবে এখন আমাদের। মানে আব্বা অসুস্থ ছিল, মাথার উপরে একটা তো ছায়া ছিল, মুরব্বি ছিল। তো সবাই আমার আব্বার জন্য কান্না করতেছে, আশেপাশের বেডের থেকে লোকজন, ওয়ার্ডের থেকে লোকজন দেখতে আসছে আব্বাকে। তো আত্মীয়-স্বজন যারা আসতেছে সিঁড়ি থেকে চিৎকার করে, আমার ভাই বোন কান্না করতেছে। আমি আমার আব্বার লাশের পাশে বসে আছি, উঠি না ওখান থেকে। অনার্স কোন ইয়ারে তখন আপনি? ফার্স্ট ইয়ার। তখন হচ্ছে 3টা পরীক্ষা হয়েছে আমার। মে মাসের 23 তারিখে আব্বা মারা গেল। মানে আমরা ঢাকায় আসছি মেইনলি হচ্ছে আমার বড় খালা, আমার খালু জব করতো আর্মির, সেই খালা থাকতো ক্যান্টনমেন্টে, ওই সুবাদে আমাদের ক্যান্টনমেন্টে আসা। তো খালারা আমাদের মাথার উপর, ভাইয়েরা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে সবসময় ছিল। বড় বোনের তখন খালার ছোট ছেলের সাথে রিলেশন, ওই সময়টা ভাইয়েরা সবাই আসছে, হসপিটালের বিল টিল সব হচ্ছে ভাইয়েরা দিছে। তো ওদিকে আমার দাদি তখন অনেক অসুস্থ, দাদি তখন বেঁচে আছে, উনি তখন চোখে ভালো করে দেখে না। দাদি জানে যে আমার আব্বা অসুস্থ, বাট মারা গেছে, দাদিকে বলেনি। কেন আমার আব্বা হচ্ছে কি দাদির প্রথম সন্তান, বড়। 23 তারিখ সন্ধ্যা রওনা দিয়ে 24 তারিখ ভোরবেলা হচ্ছে আমরা বাড়ি থেকে পৌঁছাইলাম। উঠানের মধ্যে বড় করে হচ্ছে সামিয়ানা টানায়। তো মনে করছে কি আব্বা যেহেতু অসুস্থ, বাড়িতে আসবে, আত্মীয়-স্বজন সবাই দেখতে আসবে, দেখে বোধহয় এত আয়োজন করছে। আমার দাদি এটা মনে করতেছে, আমার চাচারা কেউ বলেনি। তো যখন আব্বা দাদি শুধু শুনছে যে ভোর রাতে অ্যাম্বুলেন্সটা ঢুকছে, আমাদের বাড়ির দাদি বাড়ির পাশেই হচ্ছে একদম মেইন রোড, অ্যাম্বুলেন্সটা ঢুকছে, আমার দাদি তখন আস্তে আস্তে করে বের হয়েছে। যখন দেখলো যে আব্বার কফিনটা বের করছে, তখন তো সে বুঝছে যে আব্বা নেই। তখন তো আমার দাদি মাথা ঘুরে পড়ে গেছে এখানে। 24 তারিখ সকালে হচ্ছে আমরা আব্বার দাফন করলাম। 2009 সালের 25 মে আইলা হয়েছিল। তো আমার হচ্ছে 3টা পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল ম্যানেজমেন্ট পরীক্ষা 27 তারিখে। সবাই বলতেছে কি যদি যেহেতু বাবা মারা গেছে 1টা বছর গ্যাপ দাও। আব্বা তো যাওয়ার আল্লাহ নিয়ে গেছে, আমি 1টা বছর গ্যাপ দিয়ে আমার 1 বছর পড়াশোনার খরচ কে চালাবে? তো আমি শুনি না কারো কথা। পরে হচ্ছে আমার আম্মা বলে ঠিক আছে যেহেতু যাবে। তো 24 তারিখ বিকালে বাদ আসর মিলাদ হবে, মিলাদের আগেই হচ্ছে খালাতো ভাই আর হচ্ছে আর মামাতো ভাইয়ের সাথে একসাথে রওনা দিলাম। সন্ধ্যা হলো ফেরিঘাটে আসতে আসতে, তখন তো সেতু ছিল না। ফেরিঘাটে যখন আসলাম যে ফেরি পার হয়ে আসবো, তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো যখন সন্ধ্যাবেলা ফেরিঘাটে গেলাম, ওদিকে দেখি কারেন্ট কিচ্ছু নাই, পুরো অন্ধকার। পদ্মার কথা বলছেন আপনি? পদ্মা। ফরিদপুরে একবার গিয়েছিলাম আমি, সারদা সুন্দরী মহিলা কলেজ, ওই কলেজে গিয়েছিলাম ডিবেটের জাজ করার জন্য। পদ্মা একবার পার হয়েছি রাতের বেলা, সে একটা অসম্ভব সুন্দর দৃশ্য। ফেরির উপরে উঠে দেখি ভাইয়া ওইখানে
পাড়া দেওয়ার মতো জায়গা নাই। জানে যে সবাই আইলা হবে, বাড়িঘর ভেঙে যাবে, নদীর পাড়ের সবাই ৩ তালা মনে করে ফেরির উপরে যেয়ে বসে আছে আশ্রয়ের জন্য। ঝড় বৃষ্টি বাতাস বাড়তেছে, পরে সবাইকে বলতেছে ফেরি থেকে নেমে যান আপনারা। ফেরি এইভাবে দুলতেছে। খালাতো ভাই আমার খালার বড় ছেলেকে ফোন করে ওইখানকার এক স্থানীয় কার ঠিকানা নিল, নিয়ে ওনার বাসায় অন্ধকারে কিভাবে আমরা ৩ জন মিলে গেলাম। আমি ওই এক জামা পরা, আব্বা মারা গেছে, একটা জামা পরে গেছে, ওই এক জামা পরে ৩-৪ দিন চলতেছে। ফেরিতে যখন উঠছি বাতাসে টান লেগে জামা আমার এখান থেকে এতক্ষণে ছিঁড়ে গেছে। আমি জামা এখানে এরকম গিট দিয়ে রেখে ওরকম ওড়না পেঁচায় ফিরে থেকে নামছি। তারপর যে বাসায় গেলাম, ওই বাসাটা পুরো হচ্ছে অন্ধকার, কারেন্ট নাই। ওরা আবার আমাদের দেখে খিচুড়ি রান্না করলো। আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ড ওখানকার মানে নেতাটাতে এরকম কিছু একটা হবে। পরদিন সকালে রওনা দিলাম। ২৫ তারিখ রাত গেল, ২৬ তারিখ সকালে এসে পৌঁছাইছি ঢাকাতে। বাসায় একা থাকতে পারবো না, ভাইয়ের বাসায় গেছি। ওখানে রাতটা থেকে কোনো রকম পড়লাম। আমার ভাই বোন মা সবাই গ্রামে। পরের দিন যখন পরীক্ষার হলে গেছি, সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে যে তোমার না বাবা মারা গেছে, তুমি কি করে আসটা পরীক্ষা দিতে? আমি কি পরীক্ষা দেবো? আমি শুধু পরীক্ষা দিতে টকটক করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এর মাঝে আমার ছোট বোনটা যখন ম্যাট্রিক পরীক্ষা দেয়, আব্বা তখন অসুস্থ। ঝড়ের পরের দিন সকালে যখন গাড়িতে করে আবার ঢাকায় আসতেছি, তখন খবর পেলাম যে এসএসসি রেজাল্ট দিছে আমার বোনের, ছোট বোনের। তো ও হচ্ছে ভাই অনেক ভালো রেজাল্ট করছে আমাদের সবার থেকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমার আম্মা ওরা সবাই ঢাকাতে ব্যাক করলো একদিন পরে। তারপরে ২০১০ সালে আমি জয়েন করলাম বাইং হাউসে। আমার খালাতো ভাই একটা জবের ব্যবস্থা করে দেয় বাইং, মানে এটা কি আপনি অনার্সে পড়া অবস্থায়? অনার্সে পড়া অবস্থায়। বাইং হাউস বলতে যেটা হচ্ছে ওনারা বিভিন্ন ওয়ার্ডার নিয়ে আসে। অর্ডার নিয়ে আসে, হ্যাঁ। ওকে, বাট এস আ পার্টস অফ গার্মেন্টস, গার্মেন্টসের জন্যই ওয়ার্ডার নিয়ে আসে, তাই তো? জি, তারপর আমি যখন বাইং হাউসে জয়েন করি তখন বেতন হচ্ছে আমার ৮,০০০ টাকা। তখন অনেকে মানা করছে বাইং হাউসে জয়েন করো না, বাইং হাউস ভালো না, মেয়ে মানুষ কাজ করতে পারবা না, অনেকে করবে সে করবে। তারপরেও গেছি যে আমার চাকরির দরকার, আমার তো করতে হবে। তখন আমার বোন চাকরি ওটা করতেছে, কন্টিনিউ করতেছে, আর ছোট ২ ভাই বোনের পড়াশোনা চলতেছে। ৮,০০০ টাকায় বেতন। তারপরে ৬ মাস পরে এটা বাড়ায় আবার ১২,০০০ টাকা করে দিল। তো বোন তখনও জব করতেছে। ও জব করে, ওর টাকাটাও ফ্যামিলিতে দেয়, আমার টাকাটাও হচ্ছে আমি চাকরি করে প্রত্যেক মাসে মার হাতে দিয়ে দিই। তো ভাই বোনের পড়াশোনা, সংসার খরচ, তারপরে বাবা নাই মাথার উপরে, এটা যে কত বড় একটা অভিশাপ। বাবা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকতো, সেটাও অনেক বড় একটা ব্যাপার ছিল। ওদিন পহেলা বৈশাখ আমার মনে আছে। তো আমি হচ্ছে গোসল করে জাস্ট বের হয়েছি, চুলগুলো ছাড়া, হাতে মেহেদি নেওয়া। তো আমার বোন পরিচয় করায় দিচ্ছে যে এই যে রনি ভাই, ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়। আবার আমার মানে ওর ২টা টুইন বোন আছে, ওই বোন ২টা আমার সাথে ইন্টারে একসাথে পড়তো। হুম। তো ও বলতেছে কি, ওই যে ইতি-সিতির ভাই রনি ভাই আমার সাথে রাস্তাঘাটে দেখা হয়ে পরিচয়, ভাই একটা কাজে আসছে এখানে আমাদের বাসায় আসছে। তো আমি জাস্ট হ্যালো দিয়ে হাই দিয়ে আমি রুমে চলে গেছি। তারপরে একদিন অফিস থেকে আসার সময় গাড়ি থেকে উনি নামছে, আমিও নামছি, নেমে রিক্সা নেবো। তো বলতেছে কি যে তুমি শিমুল? নামছি, হ্যাঁ। বলে আমার সঙ্গে চলো রিক্সায় যাই। তো রিক্সায় আসতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। তো আমি শুধু শুনতেছি, আমি কিছু বলতেছি না। রিক্সা থেকে যখন নামবো তখন বলতেছে তুমি মনে হয় আমাকে চিনো নাই, তাই না? আমি বলছি না ভাইয়া, আমি আপনাকে চিনি নাই। বলতেছে কি যে আমি রনি, ওইদিন তোমাদের বাসায় গেছিলাম। যে আচ্ছা হ্যাঁ, এখন চিনতে পারছি। পরে উনি নেমে গেছে, আমি বাকিটা রাস্তা বাসায় যেতে যেতে হাসতেছি একা একা। আমার অফিস বারিধারা ডিউসেস থেকে আমি এসে এমইএস নামতাম, আর উনি উত্তরা থেকে এসে এমইএস নামতো। তখন এমইএস এর ওখানে ফলের দোকান ছিল, ইচ্ছা করে প্রত্যেকদিন ফল দেখতো। তো আমি প্রত্যেকদিন এসে বলতাম ভাই কি করেন? বলছে যে ফল দেখতেছি। তো আমি কিনে আনবো না, থাক কিনবো না, চলো যাই। চলো যাই বলে আমরা একসাথে রিক্সায় করে আসতাম। তো আমাদের ওই যে দেখাটা হচ্ছে এতটুকুই, দেখা সাক্ষাৎ কথাবার্তা। রিক্সায় যেতাম সকালে, রিক্সায় আসতাম। তারপরে হচ্ছে এরকম একদিন বলতেছে যে তোমার সাথে আমার একটু কথা আছে। বসলো একটা রেস্টুরেন্টে, অফিস শেষ করে বসে আমাকে প্রপোজ করলো, বললো। আগে থেকে বুঝতেন যে হ্যাঁ, কিছু একটা হতে যাচ্ছে? বুঝতে পারছি। তো পরে আমি বললাম যে দেখেন, আপনি আমার ফ্যামিলিতে কথা বলেন। তখন আমার বড় বোনের বিয়ে হয়নি। যদি হচ্ছে আমার ফ্যামিলি থেকে রাজি থাকে, আমার কোনো সমস্যা নেই। তো বলে ঠিক আছে, আমি কথা বলবো, সমস্যা নেই, বাট আমরা তো একসাথে যাওয়া আসার পথে দেখা হচ্ছে, আমরা তো যাওয়া আসা করতে পারি। আচ্ছা ঠিক আছে এরকম। তো এভাবে করে যাওয়া আসা করতেছি, যাওয়া আসার পথে কথা বলতে বলতে একটা ভালো রিলেশন হয়ে গেলো। তখন থেকে রিলেশন আমাদের। হ্যাঁ, বাট ওই যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এরকম কখনো বলা হয়নি। আবার আমাদের কথা হয়তো খুবই কম। রাতে বাসায় আসতাম, অফিস থেকে আসছি, খাওয়া দাওয়া করছেন, আমি আপনি করে বলতাম। তুমিতে আসছি আমি অনেক পরে। খাওয়া দাওয়া করছেন, কি করতেছেন? ঘুমাচ্ছি, এই এতটুকুই শেষ কথাবার্তা। তো আমার বোন শুনছে যেন কার কাছে যে আমি ওর সাথে একসাথে আসতেছি, এসে আমার মার কাছে বলছে। তো এটা নিয়ে আমার মা আমাকে একটু বকা দিছে যে এরকম কেন এলাকার মধ্যে একসাথে এরকম যাওয়া আসা করে মানুষে দেখে, কথা বলে, এভাবে একসাথে যাওয়া আসা করবা না। এসে তো আমার এটা খুব রাগ লাগছে। তখন হচ্ছে আমি রাগ করে ওকে ওই কথাটা বলি যে এটা না, আমার বোনই কথাটা বলছে, মাও রাগ করছে। তো ও ওদিন হয়তো অফিস বন্ধের দিন ছিল, বিকালে আমাদের বাসায় আসছে। বিকালে এসে আমার আম্মার সাথে কথা বলছে।
বলছে কি খালাম্মা, শিমুলকে হয়তো এই ব্যাপারে কিছু বলছেন, তো যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমার ফ্যামিলি থেকে আমি সবাইকে পাঠাই। তখন ওর বড় ভাইয়েরও বিয়ে হয়নি, আমার ভাসুর যে ওকে। তারও বিয়ে হয়নি, আমার বড় বোনের বিয়ে হয়নি। তো বলতেছে যদি আপনারা চান তো আমাদের ফ্যামিলি থেকে সবাইকে পাঠাই। তো আমার মা বলে কি, দেখো বাবা, তুমি যে কথাটা বলছো এটাই অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এলাকার ভিতরে একসঙ্গে যাওয়া আসা করো তো মানুষের কথাবার্তা বলে, এই কারণে আমি রাগ করছি, কিন্তু তুমি যে নিজ থেকে সে কথাটা বলছো এটাতে আমি খুশি হয়েছি। বিয়ে শাদীর সময় হোক আমরাই নিজ থেকে বলবো, কিন্তু চেষ্টা করে যাতে মানুষের কথাবার্তা না বলে। তো তারপর যখন আমার মা জানলো যে আমার খালাতো ভাই ছোটবেলাকার ফ্রেন্ড, আবার খালাতো ভাই ওরা একসাথে পাশাপাশি বাসায় থাকতো, আমার খালু আর ওর বাবা একসাথে জব করতো, তখন আমার আম্মা একটু নিশ্চিত হয়েছে। এরপরে আমার বড় বোনের বিয়ে হলো, এরপরে ভাসুরেরও বিয়ে হলো, বোনের 10 সালে বিয়ে হলো। এই 11, 12, 2 বছরে ওদের বাসা থেকে আম্মাকে বলছে যে আমরা আসি। তাও আমা বলে কি না, আমি এটা হুট করে কাউকে আনবো না, যখন বিয়ে দিব মেয়েকে তখন একবারে বলবো আসে, বিয়ে দেওয়ার সময় হোক। যাই হোক, সবকিছু হওয়ার পর 2013 সালে হচ্ছে আমাদের বিয়ে হলো। সবকিছু সুন্দরভাবে ভালোভাবে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পরে জাস্ট তার পরের মাসেই হচ্ছে ভাই আমি কনসিভ করলাম। আমি জানি আমার মাথার উপরে কত বড় দায়িত্ব। আমি কিন্তু বিয়ের পরেও যে স্যালারিটা পাচ্ছি আমি আমার আম্মাকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এটা কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মিউচুয়াল ডিল ছিল, মানে লাইক? ও জানতো যে আমার ফ্যামিলিতে সাপোর্ট হচ্ছে আমি আর আমার বড় বোন, সাপোর্ট দেওয়ার মতো কেউ না। তখনও ছোট ভাই বোন পড়াশোনা করে, আমরা যে বেতনের টাকাটা পাই ওই টাকাটা আম্মাকে দিই, ওটা দিয়ে হচ্ছে আমার আম্মা সংসার চালায়। বিয়ের পরে যদি আমি না দিই আমার আম্মা চলবে কিভাবে? এটা নিয়ে আমার আম্মা তখন চাইছিল যে আমাকে বিয়ে তো আগে দিবে না, কারণ আমি আলহামদুলিল্লাহ একটা ভালো জব করতাম তখন। তখন ওই বাইং হাউস চেঞ্জ করে জয়েন করলাম মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে। আম্মা জানতে চাইতো ভালো একটা জায়গায় কাজ করে, কাজের প্রতি ডেডিকেশন আছে, ও ভালো করবে লাইফে। তা আম্মা চাইতো কি আমার বিয়েরও পরে হোক, আরো ভালো কিছু করি, ভাই বোনদের পড়াশোনা হোক। তো এই কারণেই হচ্ছে মানে বিয়েটা ওর ফ্যামিলি থেকে বারবার জোর দিচ্ছে না বিয়েটা হয়ে যাক। তারপরে বিয়ের পরে যখন আমি কনসেপ্ট করলাম 1 মাস পরেই তো আমার ননাসকে আর আমার শাশুড়িকে আমি বললাম, তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, তোমার ফ্যামিলির দায়িত্ব। সো তুমি যদি বেবি রাখতে পারো তো অবশ্যই রাখবা, আর যদি তুমি মনে করো তুমি এটা নিয়ে ক্যারি করতে পারবা না, তোমার জব ছাড়তে হবে, তাহলে তুমি ডিসিশন না কি করবা। মানে জব ছাড়ার কথা একবার বলে না, আমার হাজবেন্ড, শ্বশুরবাড়ির লোকজন কেউ বলেনি। তো আমি বলছি কি ঠিক আছে আমি একটু সময় নেই, কিন্তু আমার আম্মাকে বা আমার বোনকে কারো কাছে এখন এই কথা বলেন না। আমার শাশুড়ি এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমার আম্মাকে ফোন দিছে, বেন আপনি তো নানি হবেন। হ্যাঁ, তো আমার শাশুড়ি খুব খুশি। আমার আম্মা ওই কথা শুনে আম্মার প্রেশার বেড়ে গেছে যে যদি এখন মেয়ে চাকরি ছেড়ে দেয় সংসার চলবে কিভাবে। খুশির খবর নাকি টেনশনের খবর চিন্তা করেন? জি, আম্মা আবার ফোন করে আমার বোনকে বলছে, আমার বোন আমাকে ফোন দিয়ে এটা কেন করলি, এই করলি সেই করলি, তো বলে পরে আবার বুঝাইছে যে দেখ যেহেতু হয়ে গেছে সাবধানে থাকিস। ও তখন বেবি নেওয়ার প্ল্যান করতেছে না, 3 বছর হয়ে গেছে ওর বিয়েরও, তখন বেবি নেয় নাই। অনেক বড় ভুল বোধহয় করে ফেলছি, তখন নিজের কাছে ফিল হচ্ছে এটা। পরে আমার ননাসরা বলতেছে কি করবা, তো আমি বলছি কি আপা দেখেন যেহেতু আল্লাহ দিছে, আমি বেবিটা রাখবো, এরকম কোনো ভুল ডিসিশন আমি নিতে পারবো না। 3 মাস পরের প্রথম যখন আল্ট্রাসাউন্ড করলাম, করে প্রথম ফোনটা আমার আম্মাকে দিছি। আম্মাকে ফোন করে বলছি কি যে মা, বেবির হার্টবিট আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার আম্মা বলতেছে কি কোনো কথা না, আগে পরে কোনো কথা না, অনেকের বাচ্চা তো 3 মাসে নষ্ট হয়ে যায়, দেখ তোরটা নষ্ট হয়ে যায় কিনা। তো তখন আমি মানে এটা আমার সারা জীবনের কষ্ট। প্রেগনেন্ট অবস্থায় একটা মায়ের জন্য কতখানি কষ্ট এটা আমি জানি। দেন আমি ফোন রেখে দিছি, আমি কোনো কথা আর বলিনি। তো হয়তো মার জায়গা থেকে মা ঠিক ছিল, আমি এই কথা কখনো কাউকে বলি না, আমার হাজবেন্ডও জানতো না। শাশুড়ি বলে কি তুমি তোমার মার বাসায় যাও, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছো না। পরে আমার আম্মা তখন বলছে ঠিক আছে পাঠাই দেন। তো গেছি মার বাসায়, 3 মাস পরে গেছে। কিন্তু মানুষের এত কথা শুনতাম ভাইয়া, বিশ্বাস করবেন না, আমি আমার অফিসে কোনো কথা শুনি নাই, বাসায় যখন আসতাম আমার কাছে মনে হতো কি আমি দুনিয়ার সব থেকে বড় ভুল করছি এটা। এমন কোনো রাত নাই যে ভাই আমি কান্না করি নাই। আমার হাজবেন্ড এই বিষয়টা বুঝতো, মানসিক বিষয়টা, যে কেন আপনার উপর এই প্রেশারটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে বা সামথিং? আমি বলতাম না। 3 মাসের পর যে মার বাসায় আসতাম, আমি ওই সময়টাতে পুরাটা মার বাসায় থাকতাম, মার বাসায় ছিলাম। আমার হাজবেন্ড মাঝে মাঝে আসতো, মার সারাক্ষণ দেখতাম মন খারাপ থাকতো। মাস শেষে কিন্তু বেতনটা মাকেই দিচ্ছি, তারপরও টেনশন? তারপরও টেনশন। আমার কাছে মনে হচ্ছে আমি এই বাসায় আসছি তার মতো আমি থাকতেছি, এরকম ভাবে আমি থাকছি। বাট এমনিতে টেক কেয়ার করতো, খোঁজ খবর নিত, আমার বোনও আসতো। এরপর যখন 8 মাসের সময় হচ্ছে আমি মানে ম্যাটারনিটি লিভে যখন আসবো 4 মাসের, তো তখন আমি চিন্তা করলাম যে আমি তো প্রত্যেক মাসে বেতনটা মাকে দেই, সো আমি যখন 4 মাস লিভে থাকবো এই সময় তো আমি ম্যাটারনিটি বেনিফিটটা আমি পাবো না।
বেবি হওয়ার পর যখন জয়েন করব তখন 2টা ইনস্টলমেন্টে বেনিফিটটা আমি পাবো। তো এই 4টা মাস মা চলবে কিভাবে? কয়েকজন কলিগের থেকে কিছু টাকা লোন করে 40,000 টাকা মাকে দিলাম। যে আমি জানি আমি এই টাকাটা মাকে না দিয়ে আমি লিভে এসে বসতে পারবো না বাসায়। বিভিন্ন রকম মানসিক প্রেশার আমার উপরে আসবে। বাট যে কারণে কথা শোনাচ্ছে যে আমি সংসারের দায়িত্ব পালন করবো না, আমি কিন্তু দিব্যি পালন করে যাচ্ছি। হুম। পরে বেবি হলো। বেবি হওয়ার পর তারপরে আবার সব ভালো আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার টেক কেয়ার ঠিকভাবে করতো মা। তো তারপরে আবার বাচ্চাকে দেখার জন্য আমি একটা কাজের লোক বাসায় রেখে দিলাম পার্মানেন্ট। মেয়ের যখন 1 মাস 20 দিন বয়স তখন আমি হচ্ছে জবে জয়েন করলাম গিয়ে। এদিকে বাচ্চা হওয়ার পরে ওর খরচ বাড়লো, কাজের লোক রাখলাম আলাদা করে, সেই খরচ বাড়লো, সেগুলো দিচ্ছি। আমার হাজবেন্ডও কন্ট্রিবিউট করতেছে আমাকে। বাট আমার যে বেতনের টাকা 1 টাকাও কিন্তু আমার জন্য আমি রাখতে পারছি না। আগে যেভাবে মাকে দিতাম সেভাবে মার সংসারে দিয়ে যাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে 1 টাকাও দিচ্ছি না। তো বাচ্চার যখন 6 মাস বয়স তখন হঠাৎ মেয়ে অনেক জ্বর, প্রচন্ড জ্বর, 103, 4, 4-5 এরকম জ্বর। তো ওই সময়টা থেকে হচ্ছে ওর খুব ফ্রিকোয়েন্টলি জ্বর আসতো। ইন দ্য মিন টাইম আমার বড় খালা 2014 সালে মারা গেল। তখন হচ্ছে আমার বোন জব ছেড়ে দিয়ে আমার আম্মাকে আমার বোনের বাসায় নিয়ে গেল। তখন সবকিছু হচ্ছে আমি দেখতেছি। মেয়ের যখন 2.5 বছর বয়স 2016 সাল, হঠাৎ করে দেখলাম কি ওর গায়ে লাল লাল র্যাশ, তারপরে হচ্ছে এই রক্ত জমাট বাঁধলে ছোপ ছোপ যেরকম হয় না ওরকম। গুগলে সার্চ করার পরে যেটা জানলাম যে ওর হয়তো লিউকেমিয়া অথবা আইটিপি। ডাক্তার দেখালাম, দেখানোর পরে ডাক্তার ওর বাবা জিজ্ঞাসা করছে স্যার সিরিয়াস কোনো কিছু কিনা, বলে তো ডাক্তার বলছে কি যে আমরা এই মুহূর্তে এখনই কোনো কিছু বলতে পারবো না, ওকে টেস্টের রিপোর্টগুলো আগে পাই। 7 তারিখে ওকে ডাক্তার দেখালাম, 9 তারিখে সব রিপোর্ট পেলাম হাতে। তখন ওর প্লাটলেট কাউন্ট অনলি হচ্ছে 6,000। ডেঙ্গু হলে যে প্লাটলেট কাউন্টটা কমে যায় 1.5 লাখ থেকে 5 লাখ থাকার কথা। বেবির বয়স কত তখন? 2.5 বছর তখন। এই টেস্ট করতে হবে, এগুলো করতে হবে, এটার খরচ এরকম, তো ওকে ভর্তি করতে হবে। ওর বাবা খরচ তো পরের কথা, মেয়ের এই অবস্থা শুনে ওখানে বসে কান্নাকাটি শুরু করছে। ফোন দিয়ে আমাকে কান্না করতে করতে আর কিচ্ছু বলতে পারে না। তো সবাই মিলে বসে তখন ডিসিশন নিলাম যে ওকে শিশু হাসপাতালে ভর্তি করব। শিশু হাসপাতালে ভর্তি করলাম। ভর্তি করার পরে টেস্ট করার পর প্লাটলেট 9 তারিখে ছিল 6,000, 10 তারিখে কমে সেটা হলো 3,000। বিভিন্ন টেস্ট যা কিছু সবকিছু করালো। পরে আস্তে আস্তে ডাক্তার বলে এটা হচ্ছে আইটিপি। তো কাউকে বুঝাইতে পারতাম না আসলে আইটিপি কি, ব্লাড ডিসঅর্ডার। এটা হচ্ছে 1 লাখে একটা বাচ্চার হয় বিশ্বে। ট্রিটমেন্ট শুরু করলো। ওরা বলছে এটা লেন্দি ট্রিটমেন্ট, অনেকদিন সময় লাগবে। কিন্তু আমাদের তখন ফিনান্সিয়াল অবস্থা কিন্তু এত বেশি ভালো না। এর মধ্যে ওকে প্রথমে স্টেরয়েড দিল। স্টেরয়েড যেটা খেলে হচ্ছে মানুষ মোটা হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে ওর ওয়েট 3 গুণ বেড়ে গেল। তারপর হচ্ছে খাওয়ার রুচি বেড়ে গেল। 2.5 বছর বাচ্চা একটা মুরগি এক জায়গায় বসে খেয়ে ফেলতো। একটা সংগ্রাম শেষ, তো আরেকটা সংগ্রাম শুরু। ইন দ্য মিন টাইম আমি কিন্তু অফিস আমার চলতেছে ওখানে বসে, মেয়ের স্যালাইন চলতেছে, ইনজেকশন চলতেছে, ও ঘুমাচ্ছে, আমি ল্যাপটপে বসে কাজ করতেছি। ইন দ্য মিন টাইম আমি স্যালারিটা পাচ্ছি, মেয়ের ট্রিটমেন্টের খরচ না দিয়ে আগে মাকে টাকা দিচ্ছি। 21 দিন পরে যখন হচ্ছে দেখি ওর কোনো ইমপ্রুভমেন্ট নাই, ডাক্তারকে বললাম যে আমরা ওকে নিয়ে যাবো, বলে কি আপনাদের বন্ড সই দিয়ে নেওয়া লাগবে, এই অবস্থায় বাচ্চাকে নিতে পারবেন না। তো বলতে তাহলে যদি যেহেতু আপনারা নিয়ে যাবেন আমরা আইভিআইজিটা করাই। 21 দিনে প্লাটলেট কাউন্ট 10,000-এর উপরে আর 1,000-ও বাড়ে নাই, 10,000। 21 দিন পরে যখন আইভিআইজি যখন শেষ হলো, 6টা ইঞ্জেকশন দেওয়া, তখন ওর প্লাটলেট কাউন্ট বেড়ে হলো 1,30,000। তখন ডাক্তার বলে কি এখন আপনারা নিয়ে যেতে পারেন বাচ্চাকে। কিন্তু এত কিছু করে যেহেতু প্লাটলেট কাউন্টটা বাড়ছে, 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে এটা আবার ফল করবে। তো ঠিকই তাই হলো, বাসায় নিয়ে আসলাম। এর মধ্যে আমরা প্ল্যান করতেছি ওকে নিয়ে আমরা চেন্নাইতে যাব। 1 সপ্তাহের মধ্যে ওটা কমতে কমতে 20,000 30,000 করতে 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 আবার সে 10,000-এ চলে আসছে। তখন একটু একটু করে নোজ ব্লিডিংও শুরু হয়েছে ওর। আমরা ওকে নিয়ে 2016 সালে সম্ভবত আগস্ট মাসে চেন্নাইতে যাই। টানা 21 দিন চেন্নাইতে তো ট্রিটমেন্ট চললো। তো ডাক্তার ওখান থেকে বলছে দেখেন যে অনেকের হচ্ছে 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু আপনার বাচ্চাটা যেহেতু ভালো হচ্ছে না, এত কিছু করার পরে হয়তো এটা সময় লাগবে। চেন্নাই থেকেও মেডিসিন দিল। তো 21 দিন পরে দেশে আসলাম। আসার পরে মেয়ে আরো অসুস্থ, সমানে হচ্ছে নোজ ব্লিডিং, আর কাশতে কাশতে মানে এরকম গামছা ধরে রাখতাম, কাশি দিয়ে ফেলতো ব্লাড, নাক দিয়ে ব্লাড। তো ওটা যখন বাথরুমে ধুইতাম মানে কাঁচা রক্তের গন্ধ। বাচ্চার বয়স কত তখন? 2.5 বছর। তখন পুরো বালতি লাল হয়ে গেছে, গামছা এরকম ধরে রাখতাম, বমি করতেছে, পুরো রক্ত বেরোচ্ছে। তো ওই যে রক্তের গন্ধ, ব্লাডের গন্ধ, ওটা মনে হয় আমার কাছে এখনো লাগে। হ্যাঁ, মনে করছিলাম যে ভাই আমার জব থাকবে না, 3 মাস যেহেতু বাসা থেকে কাজ করতে জব থাকবে না,
বাট আলহামদুলিল্লাহ আমি 3 মাস যে সাপোর্ট দিছি ওটার জন্য ওটা আমি অ্যাওয়ার্ড পাইছি অফিস থেকে। মাশাআল্লাহ। আমার বস অ্যাওয়ার্ড দিছে। ওর ট্রিটমেন্ট এরকম চলতে থাকলো। 6 মাস পরে আবার চেন্নাই গেলাম। পরে মেডিসিন খাওয়াতে এমন হলো ইমিউনিটি সিস্টেম এত বেশি কমে গেল, যখন তখন জ্বর আসতো, যখন তখন অসুস্থ। ওই অবস্থায় রেখে আমি চাকরি করতেছি। এখন আমার কন্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, 17 সালে আলহামদুলিল্লাহ আমার একটা বেশ ভালো একটা অফার আসে, বেটার অপরচুনিটি। তখন আমি জব আবার চেঞ্জ করি। তখন 17 সালটাতে একটু ভালো স্কুলে ভর্তি করবো, তো তখন আমার শাশুড়ি বলছে কি তাহলে তোমরা এক কাজ করো, তোমার মা যেখানে থাকে ওই বিল্ডিং এ বাসা নাও, ওকে স্কুলে নিয়ে যাবে। এই কারণে হ্যাঁ, তো আসলাম, আলাদা হয়ে আসলাম। তো তখনও আমার কন্ট্রিবিউশন, আমার আম্মাকে আমি টাকা পয়সা দিয়ে যাচ্ছি আমার মেডিসিনের জন্য, ভাইয়ের পড়াশোনার কিছু টাকা পয়সা, ছোট বোনের ওরাও স্ট্রাগল করছে। আমার ভাই বোনরা সবাই প্রচুর স্ট্রাগল করছে। আব্বা মারা যাওয়ার পর থেকে আমার ডায়াবেটিক প্রেশার, তার প্রত্যেক মাসে আমার ডাক্তার দেখাতে হতো, মেডিসিন লাগতো, সবকিছু চলতেছে। 16 সাল থেকে ওই যে মেয়েকে নিয়ে শুরু হলো, বছরে 2 বার করে চেন্নাই যেতাম। যতবার গেছে অতবার ব্যাংক লোন করে নিয়ে যাচ্ছি। আবার এসে লোন পরিশোধ করতে না করতে আবার 6 মাসের মধ্যে আবার মেয়েকে নিয়ে চেন্নাইতে যাও। তো এইভাবে করেও কিন্তু ওর কোনো ইমপ্রুভমেন্ট নাই। যখন তখন জ্বর, যখন তখন অসুস্থ। প্ল্যাটলেট কাউন্ট যে 10,000 ওর থেকে 1,000ও বাড়ে না। ওকে যে স্কুলে ভর্তি করবো যে পড়াশোনা করতে পারবে কিনা, স্কুলে যেতে পারবে কিনা, সেটাই তো সন্দেহ। আবার ডাক্তার বলছে ওর কোথাও কাটলে সহজে ব্লাড বন্ধ হবে না, ব্যথা পেলে গোল গোল চাকা হয়ে যায়। ডাক্তার বলছে স্কুলে যদি ভর্তি করেন, যদি আল্লাহ না করুক খেলাধুলা করতে গিয়ে পড়ে যায়, মাথায় লাগলে ব্রেন হ্যামারেজ হবে, থাকবে। এই অবস্থায় আপনি আপনার মানে ফ্যামিলি চালাচ্ছেন। তখন একটু কমে আসছে। প্রেসক্রিপশন আমি ভাবে চালে দেখাতে পারি নিয়ে আসছি। এত বড় প্রেসক্রিপশন, রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, পুরো বালিশ মাখাই গেছে, ঘুমের মধ্যে ব্লিডিং হচ্ছে, টিস্যু এরকম ধরে দিয়ে রাখছে, টিস্যুর পর টিস্যু ভিজতেছে, নোজ ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে। সারা রাত মেয়েকে নিয়ে বসে আছি। মেয়ের 102-3 জ্বর, সকালে গিয়ে আবার অফিস করতেছি। বোন দেখতেছে, মা দেখতেছে, কাজের লোক দেখতেছে, এরকম এরকম করে সে 2016 সাল থেকে এই পর্যন্ত চলতেছে। যদিও এটা কোনো জেনেটিক সমস্যা না। তখন একটা বাচ্চা নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছে, এত কষ্ট করতেছে, এত স্ট্রাগল করতেছি। সেকেন্ড বেবিটা নিয়ে আমরা কিভাবে আবার এত দৌড়াদৌড়ি করবো, এই প্ল্যান করে কোনো বেবিও নেয়নি। ইন দ্য মিন টাইম আম্মার অবস্থাও আরো আস্তে আস্তে খারাপ হচ্ছে। অসুস্থতা আম্মার কিন্তু বাড়তেছে, আম্মার খরচও ওদিকে বাড়তেছে। হ্যাঁ, এর মধ্যে ছোট বোনের বিয়ে হয়েছে, তো ভাইও পড়াশোনা করতেছে। সবকিছু মিলে সবাই মিলে চেষ্টা করতেছে আম্মার ট্রিটমেন্টটা করানোর জন্য। তার মধ্যে জব করে আমি হচ্ছে ভাই বোনদের মধ্যে একা। করোনা যখন হলো, করোনার টাইমটাতে আমারও তখন করোনা হয়েছে। টানা 5 দিন প্রায় বাসায় হচ্ছে অক্সিজেন সাপোর্টে ছিলাম। এত ক্রিটিক্যাল অবস্থা ছিল, প্রচুর খারাপ অবস্থা। আমার বোনের হাজবেন্ডের একসাথে। পরে আমি করলাম কি, আমার হাজবেন্ডকে মেয়েকে দিয়ে হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে। তারপরে বাসা আসার পর আমার হাজবেন্ডেরও হলো, কিন্তু আল্লাহর রহমত মেয়ের হয়নি। ওই সময়টাতে আমার অফিস হচ্ছে উত্তরাতে। তো আমি ক্যান্টনমেন্ট থেকে করোনার পরে জার্নি করে যেতে পারতাম না। মানে এত বেশি জয়েন্ট পেন, এত বেশি ব্যাক পেনে যে বসে, এগুলো এখনো আছে। এই যে ব্যাক পেন এখনো বসে আছে, আমি শক্ত হয়ে আছে পিঠের মধ্যে। তো যেতে পারতাম না। পরে আমার হাজবেন্ডকে বললাম কি চলো তাহলে আমরা উত্তরা চলে যাই। তো তখন 2020 সালে করোনার পরের টাইমটা তো উত্তরের বাসা নিলাম। করোনার পর থেকে আমি মেন্টালি মানে খুবই ডিপ্রেসড। পরে ডাক্তার দেখাইলাম, ইভেন রোকাইয়াও করাইলাম। পরে বলে কি আপনার একটা বেবি নেন, একটা বেবি নিলে হয়তো আপনি একটু স্ট্রেস থেকে বের হয়ে আসতে পারবেন। তারপরে প্ল্যান করলাম সেকেন্ড বেবির। পরে আলহামদুলিল্লাহ কনসিভ করলাম। এর মধ্যে জব কিন্তু জবের জায়গায় চলতেছে। এরপরে সেকেন্ড বেবিটা যখন হলো, ওই বেবির বয়স যখন 6 মাস, তখন এই বড় মেয়ের ট্রিটমেন্ট তো টানা চলতেছে। চেন্নাই থেকে বলছে কি আপর হচ্ছে একটা সার্জারি করতে হবে, এটাকে বলা হচ্ছে স্প্লেনোক্টমি, মানে স্প্লিনটাকে রিমুভ করে ফেললে হয়তো সে ভালো হতে পারে। যদি কখনো প্ল্যান করেন তখন আসেন, তাছাড়া হচ্ছে আপনাদের চেন্নাইতে আর এখন আসার দরকার নেই, ওর তো কোনো ইমপ্রুভ হচ্ছে না। হ্যাঁ, এরপরে যখন উত্তরায় গেলাম, টানা এমন কোনো ডাক্তার নাই ওকে দেখায়নি। এক ডাক্তার দেখাইতাম, 2 মাস পর চেঞ্জ, সে ফেল, আমি পারতেছি না কোনোভাবে। তা প্যাটলেট কান বানো, ওইরকম নোজ ব্লিডিং, গাম ব্লিডিং চলতোই। ইন দ্য মিন টাইম মা হচ্ছে হার্ট অ্যাটাক করলো একবার, মাকে ভর্তি করা হলো হার্ট ফাউন্ডেশনে। মেয়েকে নিয়ে তো এরকম চলতেছে। 20 সাল থেকে আম্মা অসুস্থ হতে 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 21 সাল কি 22 সালের দিকে আম্মার কিডনির সমস্যাটা বেড়ে গেল, আম্মার ডায়ালিসিস শুরু হলো। তো এর মধ্যে আম্মার ডায়ালিসিস তো প্রচুর খরচ। মা ট্রিটমেন্টে আমার ভাই বোন মিলে সবাই দিছে, আমিও আমার সাধ্যমতো কন্ট্রিবিউট করি যতটুকু পারছি। তো এভাবে করে 3 বছর টানা মার ট্রিটমেন্ট চললো, ডায়ালিসিস। গত বছর অক্টোবর মাসে আম্মা মারা গেছে। এর মধ্যে ছোট ভাইকে বিয়ে দিলাম, ও সংসার হইলো, ও জব টপ করতেছে। কিন্তু এই যে মেয়েকে নিয়ে স্ট্রাগল, এরকম হয়েছে একটা মেডিসিনের দাম 1000 টাকা, 30 দিনে 30টা মেডিসিন। তো ডাক্তাররা বলছে আস্তে আস্তে বড় হইতে হতে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন এটা হয়ে গেছে হচ্ছে আপনার ক্রনিক আইটিপি যেটাকে বলে, মানে এভরি টাইম বেঁচে থাকা যুদ্ধের মতো করে। জি। বাট আমার যে লাইফের স্ট্রাগল, আমার যে জব 15 বছর ধরে যে আমি চাকরি করতেছি, এই 15 বছর জবের মধ্যে একটা দিন আমি ব্রেক নিইনি। যত যা কিছু আমার জীবনে হয়ে যাক, চাকরি চলতেছে। একটুখানি এদিক থেকে ওদিক হলে ব্যাকআপ বন্ধ,
ছোট একটা বোন আছে আর একটা ভাই, একটা ভাই। ওনারা কি করেন এখন? ছোট বোনের একটা ছোট অনলাইন পেজ আছে, ওখানে করে। আর ছোট ভাইটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব। তার মানে ওনারা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছেন। মোটামুটি বলা যায়, হ্যাঁ। আমার মেয়ের জন্য যে কি পরিমাণ স্ট্রাগল আমি করছি, আমি এখানে মানে পুরোটা যদি বলতে যাই রাত শেষ হয়ে যাবে ভাইয়া। মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, আপনার হাজবেন্ড অনেক সাপোর্টিভ। ডেফিনেটলি ভদ্রলোক বাইরে বসে আছে ঘন্টার পর ঘন্টা ধরে, কোনো রা নাই, চুপ করে বসে আছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি সংগ্রাম আছে। ওই সংগ্রামটার পেছনে কোনো কোনো মানুষের মানে নিরবিচ্ছিন্ন সাপোর্ট থাকে। ডেফিনেটলি আল্লাহ ব্যালেন্স করেন, এবং কোনো দিক থেকে তিনি পরীক্ষা নিলে আরও একটা দিক থেকে তিনি সহজ করে দেন, যাতে করে আমরা পরীক্ষায় উইন করি। আপনি গল্পটা কেন বললেন? আপনার গল্পটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, বিভিন্ন রকমের বাঁক পেয়েছি। আপনিই বলেন কেন বললেন আসলে গল্পটা আজকে। 15 বছর জব করে আলহামদুলিল্লাহ আমি এখন যে পজিশনে আছি, আমি একটা ছোটখাটো ব্র্যান্ডে ম্যানেজার হিসেবে কাজ করছি। অনেকেই হয়তো যদি এই প্রোগ্রাম দেখে, অনেকে আমাকে চিনবে। আমি আমার দায়িত্ব থেকে কখনো বের হয়ে আসিনি। আমি যতখানি স্ট্রাগল করছি, আমি যে যুদ্ধ করছি, আমি আমার জীবনে এমন সময় গেছে আমি চাইলে ভাই স্ট্রোক করতাম, বাট আমি শক্ত হয়ে দাঁড়াইছি। ভেঙে গেছি, আবার শক্ত হয়ে দাঁড়াইছি, না আমি ভাঙবো না, আমি দাঁড়াবো। টিল নাও সেই স্ট্রাগলটা করে যাচ্ছি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার সংসার, আমার কাজের জায়গায় ডেডিকেশন, দায়িত্ব অ্যাকচুয়ালি আমি কোথাও কখনো সরিনি। আমার শ্বশুরবাড়ির মানুষজনকে যদি জিজ্ঞাসা করেন আমি কেমন, ওরাই বলবে। আমার হাজব্যান্ডের থেকে ওদের সাথে আমার সম্পর্ক ভালো। কিছু হলে আমাকে ফোন দিবে। সারাদিন পরে বাসায় গিয়ে আমি নিজে হাতে রান্না করি। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, যেহেতু বাচ্চাদেরকে রেখে আসি। আর বাসায় সিসি ক্যামেরা লাগানো, পুরো বাসা ওদেরকে দেখাশোনার জন্য। আমার কাজের মহিলা বলে কি, আপা আপনি কেন রান্না করেন? আপনি চাকরি করেন, এত বড় চাকরি, আপনার রান্না করার কি দরকার? আমি বলছি আমার ভালো লাগে না, বাচ্চারা সারাদিন পরে আমাকে পায়, হাজব্যান্ডকে রান্না করে খাওয়াবো, এটা তো আমার দায়িত্ব। জব করি বলে তো আমি দায়িত্ব এড়াতে পারবো না। এমন কোনো ঈদ নাই আমি আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবার জন্য কিনি নাই, করি নাই। যত কষ্ট হোক, যত সমস্যা হোক, আমার শাশুড়িকে, আমার আম্মাকে আমি একই রকম শাড়ি দিছি। আমার মেয়ে, আমার ননাসের মেয়েদের একই রকম ড্রেস কিনে দিছি, টিল নাও দেই। আমি পড়ি আর না পড়ি, আমার যে দায়িত্ব, আমি আমার দায়িত্ব থেকে কখনো এক চুলো বের হয়ে আসিনি। আমি কমপ্লায়েন্স নিয়ে কাজ করতাম, তো এখন ট্রেনিং নিয়ে কাজ করছি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি। তো আমি জানি ভাইয়া মেয়েদের জীবনের স্ট্রাগলটা কতখানি কষ্ট। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, ওইসব মেয়েদের ভিতরে যে কত কষ্ট। এই যে সুবিধা বঞ্চিত মেয়েরা আছে আমাদের সমাজে, যারা ফ্যামিলি থেকে বিভিন্নভাবে বিতাড়িত, হাজব্যান্ডের সাপোর্ট নাই, শ্বশুরবাড়ির সাপোর্ট নাই, বিয়ের পরে বিভিন্ন অপবাদ নিয়ে চলতে হচ্ছে। ওরা যাতে ভেঙে না পড়ে, শক্ত হয়ে দাঁড়াক। কারণ প্রত্যেকটা মেয়ের একটা পরিচয় দরকার। আজকে আমি আমার পরিচয়ে পরিচিত। এই গল্প শুনে যাতে হাজারো মেয়ে ইন্সপায়ার্ড হোক। শুধু সংসার করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা এটা মেয়েদের কাজ না। যাতে করে আমাকে দেখে হাজারো নারী অনুপ্রেরণা পায়। হ্যাঁ, এবং আমার ইন ফিউচার ইচ্ছা আছে সুবিধাবঞ্চিত মেয়েদের নিয়ে কাজ করব। অনেক মেয়েরা আছে ভাইয়া ডিভোর্সি, যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, ওদের লাইফের গল্প যে কি কষ্টের। কাজ করতেছে, ওয়াশরুমে গিয়ে মুখ টুক ধুয়ে কান্নাকাটি করে এসে আবার কাজে বসছে, ফ্যামিলির সমস্যা। চাকরি করতেছে, মাস শেষে বেতনটা হাজবেন্ড নিয়ে যাচ্ছে, অথচ সে কিন্তু ফ্যামিলির জন্য করতেছে। তার ডিসিশন দেওয়ার কোনো অধিকার নাই, সে কিন্তু ফ্যামিলির জন্য করতেছে। অসাধারণ গল্প। আজকের এই গল্পে অনেকেই নিজেকে খুঁজে পাবেন। খুব গভীর একটা নদী, যেখানে স্রোতটা টের পাওয়া যায় না, এরকম একটা গল্প। দায়িত্ব জিনিসটা অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন একটা বিষয়। কিন্তু দায়িত্ব নেয়ার ব্যাপারটা, এইটা যাদের মধ্যে আছে তারা জানে যে এত কঠিন বিষয়গুলো কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয়, কি জটিলতার মধ্য দিয়ে জীবনে প্রতিটা বাঁকে বাঁকে যেতে হয়। এই গল্পের কখনো না কখনো আপনি নিজেকে খুঁজে পাবেন। বাবা হারিয়ে যাওয়ার সময়, বাবা হারিয়ে যাওয়ার পরে পরিবারের যে রেসপন্সিবিলিটি নিতে হয় সেই সময়টাতে, এবং সেই রেসপন্সিবিলিটি নেওয়ার পরে জীবনের খুব খুব কাঙ্ক্ষিত পার্টিকুলার একটা মোমেন্ট, সেই মোমেন্টে এসে একজন মানুষকে নিজের জীবনে পাওয়া, এবং তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও প্রথম বেবি, সেটার যে সংগ্রাম। আমি ওনার বেবিকে দেখেছি, আপনাদেরকে আমি দেখাইনি। ওনার প্রথম বেবিটা এসেছিল একটু আগে স্টুডিওতে। সো এটা আসলে অনেক পরিবারকে ছুঁয়ে যাবে কোনো না কোনোভাবে। তবে একটা কথা আছে যে জীবন সংগ্রামে নিজেকে না থেমে এগিয়ে নিয়ে যাওয়াটাই জীবন। আপনি যদি চিন্তা করেন যে আজকে এই যে শিমুল যে গল্পটা বললো, ও যতটা মেরিটোরিয়াস, ও ফ্যামিলি যদি ওকে এই সাপোর্টটা দিতে পারতো, কিংবা ওকে যদি ওই পৃষ্ঠপোষকতার জায়গাটায় রাখতে পারতো, ইকোনমিক্যালি,
ফিনান্সিয়ালি এবং মেন্টালি, তাহলে ও আরও কত দূর যেতে পারত, তাই না? কিন্তু ওনার জায়গা থেকে উনি নিজেকে বারবার প্রুভ করেছেন ফ্যামিলির জন্য, নিজের জন্য, ফিউচারের জন্য। শিমুল, অনেক ভালো লেগেছে আমার, এবং আপনার জন্য আমার অনেক শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো কিছু করবেন, বিশেষ করে আপনার সন্তানদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ দর্শক, আজকের এই গল্পটা এখানেই শেষ করছি। জীবন যুদ্ধে কখনোই হেরে না যাওয়ার নামই হচ্ছে জীবন, আমরা যেন হেরে না যাই। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। সালামু আলাইকুম।